একটি বাস্তব চিত্র তুলে ধরছি যে রাতারাতি উধাও হয়ে যাওয়া একটি বাজার কিংবা একটি নামকরা ঘাট। এই ঘাটের নাম ছিল আমতুয়া। মানে এই যে আম গাছটা দেখা যাচ্ছে, এই ধরনের অনেকগুলো আম গাছ ছিল এখানটায় এক সময়, এবং এটা একটা বাজার ছিল। মানে চারিদিকে আপনার অনেকগুলো দোকানপাট ছিল, রমরমা বাজার ছিল। একটা সময় এই জায়গায় লঞ্চ ঘাট ছিল, সাম্পান ঘাট ছিল, যেটা চিটাগাংয়ের প্রসিদ্ধ যানবাহন, মানে জলযান যেটাকে বলা হয়, প্রসিদ্ধ জলযান। এবং একটা সময় এখানে মসজিদ ছিল, প্রচুর দোকানপাট ছিল, হাট বাজার ছিল। যে গ্রামের মানুষজন, যে রাস্তাটা আমি হেঁটে এসেছি, সেই রাস্তাটা দিয়ে মানুষজন এখানে যাতায়াত করতো। তো এখন এই ঘাটটা রাতারাতি বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার কারণ হচ্ছে এই ঘাটটা ছিল আসলে অনেক দূর পর্যন্ত, মানে ওই নদীর অনেকটা দূর পর্যন্ত ঘাটটা ছিল, এবং ভাঙতে ভাঙতে এতটুকু চলে এসছে। আর এটি সেই হালদা নদী, যেই নদীটা প্রাকৃতিক প্রজনন কেন্দ্রের জন্য বিখ্যাত। এবং এটা একটা সময় এখানে স্টিমার চলতো, লঞ্চ চলতো, ইঞ্জিন চালিত শ্যালো ইঞ্জিন চালিত বোট চলতো। যেহেতু এটা প্রাকৃতিক প্রজনন কেন্দ্র এবং সরকারের তরফ থেকে এখানে ইঞ্জিন চালিত বোট চলা নিষেধ করে দেওয়া হয়েছে, এবং খুব কমই চলে এখন ইঞ্জিন চালিত বোট। আর নদীর ওই পারে, যেটা পূর্ব পার আমরা বলি, এবং খুবই সুন্দর জায়গা, আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। খুবই সুন্দর জায়গা, সূর্য অস্ত যাচ্ছে। এবং এই নদীর পারে শীতকালে সকালবেলা যখন আমরা যদি আসি, এই শীতকালে সকালবেলা মানে এত সুন্দর, কারণ হচ্ছে এই নদীর পুরোটাই কুয়াশায় ঘেরা থাকে, এবং কুয়াশার মাঝখান দিয়ে যখন মাঝি নৌকা চালিয়ে যায়, অভূতপূর্ব এক দৃশ্য। এটা মানে সচরাচর দেখা যায় না, খুবই কম। এবং এই জায়গাটা আমার কাছে খুবই লোভনীয় একটা জায়গা, কারণ সেই গাছের নিচে বসে নদীর বাতাস এবং নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করা যায়। আর যেটা বলছিলাম যে রাতারাতি একটা বাজার বিলীন হয়ে যাওয়াটা, হ্যাঁ, এটা নদীতে বিলীন হয়ে যায়, এবং নদীর ভাঙনের কারণে এখানকার যে বাজারটা এবং রমরমার যে অবস্থাটা, এটা আসলে একেবারে মানে ধূলিসাৎ হয়ে যায় আর কি। এখন এখানে আর কোনো বাজার বসে না, এখন আর এখানে কোনো বাজার নেই, শুধুমাত্র নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়। আমার যারা দর্শক আছেন, আমি যেহেতু আজকে আমার গ্রামের বাড়িতে এসেছি, গ্রামের বাড়ির এই সাইডটা আসলে যখন বর্ষাকাল থাকে, প্রচুর সবুজ এবং প্রচুর ঘাস দিয়ে ভরা থাকে, সাথে বৃষ্টির পানি জমে থাকে। ওই দৃশ্যটা দেখার মতো। এখন যেহেতু শীতকাল, ওই সবুজটা নেই। আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম যে এই যে আমতুয়ার যে ঘাট এবং আমতুয়ার যে বাজার, এটা সম্পর্কে ওনারা খুব ভালো জানেন। আমি আমার বাবার কাছ থেকে শুনবো। তো আমরা আজকে শুনি বাবার কাছ থেকে যে আমতুয়ার ঘাটটা কেমন ছিল।
আমাদের পাড়াগাঁয়ের যে আমতুয়া ঘাটটি কখন থেকে এটা নামকরণ হয়েছে বা কখন থেকে আমতুয়া ঘাট তা আমার সম্পূর্ণ জানা নেই। আমার বাবা দাদা এরা আগের থেকেই এই ঘাটটা প্রচলিত ছিল আমতুয়া নামে, অর্থাৎ একটা আম গাছ ছিল, তাকে ঘিরে একটা আমতুয়া নামে ঘাট প্রচলিত হয়। আমার জন্মের অনেক আগে থেকেই এখানে আমরা নদীপথে শহরে যাওয়া আসা করতো। এখানে আমাদের যানবাহন ছিল একমাত্র নদীপথ, নৌকা সাম্পান। তখন আমরা সাম্পান করে আমাদের শহরে যাওয়ার জন্য সাম্পান এখানে বৃত্ত আমাদের নিয়ে যেত। তখন থেকে দেখতাম এটা আমতুয়া ঘাট হতো। তখন সেখানে কিছু দোকানপাট ছিল, মানুষের সমাগম ছিল, মানুষ আসতো, গ্রামের অনেক মানুষ বসবাস করত। কালের প্রবাহে কালক্রমে এখন মানুষ শহরবাসী হয়ে গেছে, যার জন্য এখানে গ্রামের তেমন একটা মানুষ নেই। আমি জন্ম থেকে এখানে বেড়ে ওঠা পর্যন্ত, অর্থাৎ এসএসসি পাস করা পর্যন্ত আমি গ্রামে ছিলাম। এরপরে আমিও শহরবাসী হয়ে যাই। কিন্তু কেন বা কি কারণে এটার নাম আমতুয়া হলো এটাও আমি জানা নেই, আমার জানতাম না, কারো সেরকম জিজ্ঞেস করিনি। আমতুয়া গাছটা আম গাছ মরে যাওয়ার পর আবার আম গাছ রোপণ করা হয় এবং তাকে ঘিরে কিছু বটবৃক্ষ আছে। বটবৃক্ষ আম গাছের সাথে বেড়ে উঠে, দুই একটা দোকানপাট থাকতো। প্যাসেঞ্জার আসলে সেখানে দোকানপাড়ে বসে চা পানি খেত এবং সাম্পান আসলে তারা আবার চলে যেত। আরো কিছুদিন পরে তখন এই নদী দিয়ে স্টিমার চলাচল করে। স্টিমার দিয়ে যাওয়া আসা আমাদের একটু সহজ হয়ে যায়, অনেক স্টিমার চলতো। তারপরে এখানে এই নদীর একটা ঐতিহ্য আছে, এটা হলো কর্ণফুলীর উপশাখা হালদা নদী, যেখানে প্রাকৃতিক প্রজনন, মাছের ডিম আহরণ ইত্যাদি এখানে হয়ে থাকে। মাছ প্রতি বছরের শেষের দিকে চৈত্র বৈশাখে জ্যৈষ্ঠ মাসে মাছ এখানে এসে ডিম পারে। আমি নিজেও, আমার বাবারাও, আমার দাদারাও, দাদার আগের দাদারাও এখানে ডিম ধরতো। আমরা ডিম ধরতাম জাল দিয়ে, নৌকা দিয়ে, খুব ঝড়ঝাপটার ভিতর, বৃষ্টির ভিতর ডিমের থেকে আমরা মাছে পোনা বের করতাম, সেগুলো বিক্রি করতাম। এটা ছিল আমাদের দাদার আগেরা তাদের পেশা। আর এদের হাল চাষ করতো বেশিরভাগ। এখানে মাটি অত্যন্ত উর্বর এবং মাটিতে ফসল ফলে তারা জীবিকা নির্বাহ করতো। তাদের বাহ্যিক ইনকাম আর কিছু তেমন ছিল না। বাহিরেও কেউ বিদেশে চাকরি বাকরি তেমন করতো না। কালক্রমে পাকিস্তান হওয়ার পরেই কিছু মানুষ আমাদের এখান থেকে বিদেশ পাড়ি দেয়, বিশেষ করে পাকিস্তান। তারপরে পাকিস্তান হয়ে দুবাই, আবুধাবি, ইরাক, ইরান এসবে থাকতে। বাংলাদেশের প্রথম দিকেই বেশিরভাগ আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমার এলাকার মানুষ বিদেশে, মিডল ইস্টে পাড়ি জমায়, যার জন্য তাদের বদৌলতে আমাদের গ্রাম আজকাল অনেকটা স্বয়ংসম্পূর্ণ আর্থিকভাবে। তবে লেখাপড়ার দিকে তাদের প্রথম দিকে মনোযোগ না থাকলেও কিন্তু পরবর্তীকালে তারা অর্থের দিকে ঝুঁকছে বেশি। অর্থ যখন তাদের এসে গেল তখন তারা লেখাপড়ার দিকে মনোযোগ করলো। লেখাপড়ার দিকে মনোযোগ করার কারণে আমাদের গ্রামে মক্তব, স্কুল, হাই স্কুল, কলেজ গড়ে উঠতে থাকে, রাস্তাঘাট হতে থাকে। রাস্তাঘাট হওয়ার পরে আমরা যেটা বর্ষাকালে অসুবিধা মনে করতাম, বন্যার সময় অসুবিধা মনে করতাম, সেগুলো অনেকটা কেটে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে একেবারে আমাদের বাড়ি পর্যন্ত আসতে পারি সহজেই। ফলে এই আমতুয়াকে ঘিরে আমাদের একটা বৈবিধ্য ছিল। দিনের বেলায় আমরা সেখানে আসতাম না। একটা তথাকথিত আছে, যে জনশ্রুতিও আছে, যে আমতুয়া ওই জায়গায় বেশ বুথ ফেন্নি থাকবে। আমাদেরকে ভয় লাগাতো। ছোটকালে আমরা, আমাদের মা বাপ, আমাদের আত্মীয় স্বজন, বুড়ো বুড়িরা ওখানে না আসার জন্য বারণ করতো। ফলে আমরা বয়স হওয়ার পরও ওইখানে আসতাম না। রাত্রিবেলায় শহর থেকে আসলে আমতুয়া নামিয়ে দিলে আমরা কি করতাম, বয়ে থাকতাম, তা কোনো রকমে বাসায় পৌঁছতাম। পরে যখন আমতুয়ার ওখানে আম গাছ নাই, এখন ঝোপঝাড়ও আর নেই, যেমন একটা বট বৃক্ষ আছে আপাতত, ওই তাদের কালের সাক্ষী হয়ে ওই বট বৃক্ষটা এখন রয়ে গেছে। তারপরে দুই একটা আম গাছ আছে, নাই বললেও চলবে না, আর দুই একটা আম গাছ আছে। তবে আগের মতো যে আম গাছের একটা জৌলস, একটা বাগান বা একটা বৈবিধি, একটা জঙ্গল, সেরকম কিছু এখন দেখা যায় না। ফলে আমতুয়া আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে অনাদিকাল থেকেই, প্রায় আমার মনে 200-300 বছর কম না থেকে আমাদের সাথে মিশে আছে। কিন্তু এখনো আমতুয়ার নামটা কেউ বলেনি। এখন নদীর সাম্পান চলে না। শহর থেকে বাড়িতে আসি, বাড়ি থেকে আবার শহরে যাই।
এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে, রাস্তাঘাট হয়েছে। আর আমাদের দেশের মানুষ এখন আর কৃষিকাজ তেমন করে না। সবার ঘরে ঘরে এখন বিদেশি, সবার ঘরে ঘরে প্রবাসী মানুষ। তো আমাদের এলাকার, আমাদের গ্রামের অনেক ছেলেপুলে মিডল ইস্টে থাকে, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে থাকে। ফলে তারা কারণে আমাদের গ্রাম জনপদ অনেক উন্নতি হয়েছে। আমরা আরো আশা করি যেন আরো উন্নতি হয়, এখানকার মানুষজন আরো সভ্য হয় এবং এখানকার মানুষজন শিক্ষায় শিক্ষিত হয়, তারা সভ্যশালীন হয়ে এই দেশকে, সমাজকে যেন উন্নতি করে, এটা আমরা আশা করছি, কামনা করছি। বাবার কাছ থেকে আমরা এই আমতোয়া ঘাটের যে হিস্ট্রি এটা শুনেছি। ছোটবেলায় দেখেছিলাম আমরা, এক সময় এটা খুবই জমজমাট ছিল। লঞ্চ থামতো, স্টিমার থামতো এবং সাম্পান, বিশেষ করে সাম্পানটা এই ঘাটে থামতো। এবং এই নদীটার ঘাটটা কিন্তু আরো অনেক দূরে ছিল, এটা ভাঙতে ভাঙতে এতটুকু চলে এসেছে। আর বাংলাদেশ সরকারের একটা, বিগত সরকার যিনি ছিলেন এবং উপজেলা পরিষদের একটা সমন্বয় উদ্যোগ, সাথে বাংলাদেশ আর্মি, এনারা ওখানে একটা বেড়িবাঁধ করেছেন, খুবই সুন্দর করে ব্লক করে দিয়েছেন যাতে নদীর ভাঙনটা না হয়। কারণ নদীর ভাঙতে ভাঙতে এখানে এই বাজারে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, বেশ দোকানপাট ছিল। বিকাল মানে মাগরিব পর্যন্ত বলা যায়, আমি যেটা নিচে চোখে দেখেছি ছোটবেলায়, মাগরিব পর্যন্ত মানুষজন এখানে হাট বাজার করতেন কিংবা বাজার করতেন বা দোকানে আড্ডা দিতেন, হ্যাঁ, কথা বলতেন কিংবা চা খেতে আসতেন। এটা আমি ছোটবেলায় দেখেছি। হ্যাঁ, কারণ বিকাল 5টা-6টার পরে আসলে এই অঞ্চলে মানুষজন তেমন থাকতো না, কারণ সবাই বাড়িতে ঢুকে যেত। আর তখন কারেন্টের একটা প্রভাব ছিল, যে তখন গ্রামের বাড়িতে কারেন্ট তেমন ছিল না। তো এখন মোটামুটি শহরের মতোই পরিবেশ বলা যায়, যে গ্রামের বাড়িতে ইন্টারনেট চলে এসছে, কারেন্ট চলে এসেছে। আগের মতো পরিবেশটা নেই। সেই গ্রামের যে মানে সৌন্দর্য, মানে গ্রামের যে পরিবেশটা, ওটা এখন নেই বলা যায়। তারপরেও গ্রামকে ভীষণ মিস করি। দিন শেষে আমার স্থান এখানেই হবে, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে, আলহামদুলিল্লাহ। এই জায়গাগুলো আসলে মিস করার মতো। আমি ভীষণ মিস করি, আমার ভালো লাগার একটা জায়গা। মানে আমি যখন গ্রামের বাড়িতে আসি, আমি চেষ্টা করি এই জায়গাটা এসে একটু সময় কাটানোর জন্য। এখনো ঝিঝি পোকা ডাকছে, আর এই যে গাছে, আমের গাছে মুকুল ধরেছে। এটা শহরেও আম গাছ আছে, কিন্তু শহরের আম গাছে মুকুল এতটা কাছ থেকে দেখা যায় না, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। আর গ্রামে যেটা বলছিলাম আসলে, যে গ্রামের পরিবেশ কখনো শহরের তুলনায় হবে না। গ্রামের পরিবেশটা গ্রামের পরিবেশেরই মতো, হ্যাঁ, নিষ্পাপ, সুন্দর, মোহনীয় এবং লোভনীয়। ফিরে যাচ্ছি শহরের পরিবেশে। গ্রামকে মিস করি, মিস করব। জানি না সৃষ্টিকর্তা কতদিন কপালে রেখেছেন, তবে আমার ঠাঁই যেন এই গ্রামই হয়, এই গ্রামেই যেন আমার সমাধি হয়।